সুনীল গঙ্গোপাধ্যায় বা সমরেশ মজুমদার, এদের লেখা পড়ে বাজবার আমার কিছুই থাকে না। কারণ এদের প্রতিটি লেখার মধ্যেই খুঁজে পাই এক নতুন ধরনের চিন্তাভাবনার প্রতিফলন। প্রত্যেকটি লেখাই আমাকে ভীষণ ভীষণ আকর্ষণ করে। প্রতিটি লেখাই অনবদ্য এবং ভীষণ নতুন। তাই আপনাদের পড়ে শোনাই। নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানাই। আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প অমিতার কথা। বেশ ভিন্ন স্বাদের একটি গল্প। গল্পের কোনায় কোনায় রয়েছে আকর্ষণ এবং নতুন চিন্তা ভাবনার প্রতিফলন। হয়তো জীবনেরই গভীরে লুকিয়ে থাকা অনেক সত্য যা ভেবে দেখা হয়নি। হয়তো অনেক নারীর মনেই এই ভাবনা অহরহ চলছে। শুনতে থাকুন আজকের গল্প অমিতার কথা, শেষ পর্ব। হলে হবেন, কি আর করা যাবে? পাঠিকাতে সবাইকেই সুন্দরী আর তরুণী হতে হবে নাকি? লেখক নিজেই কি কন্দর্পকান্তি? বয়সও তো কম হলো না। অমিতার অবশ্য এই কথাও মনে হলো। এই বয়সও তার শরীরের গড়ন অন্য অনেকের চেয়ে ভালো। সাজলে গুজলে এখনো জোজো মাঝে মাঝে ইয়ার্কি করে বলে, মা, ইউ আর গেটিং ইয়ঙ্গার এভরি ডে। মিল দেবার পরে দরজা খুললেন স্বয়ং লেখক। অমিতা আস্তে আস্তে নিজের নাম জানিয়ে বলল, আমি টেলিফোন করেছিলাম আপনাকে, আপনি আসতে বলেছিলেন। অনিমেষ রায়চৌধুরী আন্তরিক ভদ্রতার সঙ্গে বললেন, হ্যাঁ, আমার মনে আছে, আসুন আসুন। মিষ্টির প্যাকেটটা নিয়ে বললেন, এইসব আবার কেন আনলেন? কে খাবে? রেখে দিলেন টেবিলের উপরে। চেহারায় তেমন কোনো বৈশিষ্ট্য নেই এই লেখকের। মধ্য বয়সও পেরিয়ে যাচ্ছেন বোঝা যায়। সাজ পোশাকের কোনো চেষ্টাও নেই। পাজামার উপর একটা শার্ট, শার্টের বদলে অন্তত একটা পাঞ্জাবি পরা উচিত ছিল। নাড়ি কামানো হয়নি। কাঁচা পাকা চুলে চিরুনিও পরেনি বোধ হয়। পাজামার উপরে শার্ট পরা পছন্দ করে না অমিতা, কিন্তু মানুষটি যে বিখ্যাত বিখ্যাত ভাব করে নেই সেটা তার ভালো লাগলো। বসবার ঘরে এসে সে অবশ্য দমে গেল। বিভিন্ন বয়সের 5 জন নারী পুরুষ বসে আছে সেখানে। লেখকটি যে তার সঙ্গে নিরিবিলিতে একলা দেখা করবেন সেরকম তো কথা দেননি। তবু কেন সে নিরাশ হয়ে গেল অমিতা। এত লোকের মধ্যে সে কি করে কথা বলবে? আড়ষ্টভাবে বসে পড়ল এক কোণে। অন্যদের কথা শুনে সে বুঝছে তারা কেউ তরুণ লেখক, কেউ বা এসেছে সভা সমিতিতে আমন্ত্রণ জানাতে, কেউ প্রকাশক। সকলের সঙ্গে কথা বলছেন লেখক। সরল সাদাসিধে ভাষা। সভা সমিতির আমন্ত্রণ প্রত্যাখ্যানও করছেন নম্রভাবে। একজন কিছু টাকা দিল, তিনি অবহেলার সঙ্গে রেখে দিলেন বুক পকেটে। এর মধ্যে সকলের জন্য এলো চা। লেখকের স্ত্রী একবার একটুক্ষণের জন্য এসে দাঁড়ালেন। দেখলেই বোঝা যায় বিদুষী মহিলা। চেহারাও সুশ্রী, তবে কিছুটা ব্যস্ত ব্যস্ত ভাব। সকালবেলা বাড়িতে এত লোক এলে গৃহকর্ত্রীকে তো ব্যস্ত থাকতেই হয়। মাঝে মাঝেই টেলিফোন বাজছে। 2-3 জন লোক উঠে গেল, আরো 2-3 জন এলো। অমিতা ভাবতে লাগলো, একজন সাধারণ মানুষ আর একজন লেখকের মধ্যে তফাৎ কি? কিছুই তো তফাৎ নেই এখানে এসে মনে হচ্ছে। অথচ এই লেখকই তার বইগুলিতে যেন এক অন্য পরিচয় উপস্থিত। ধারালো ভাষা, মানুষের মনের গভীরে উকি মারবার ক্ষমতা, মানুষে মানুষের সম্পর্কের জটিলতার উন্মোচন, জীবন ও মৃত্যুর নতুন ব্যাখ্যা। এইসব যে পাঠক পাঠিকার মন আন্দোলিত করে তার কিছুই এখন টের পাওয়া যাচ্ছে না। অমিতা এই সিদ্ধান্ত নিল যে লেখকদের সামনাসামনি এসে তাদের লেখা নিয়ে আলোচনা করে লাভ নেই। তাহলে আর এখানে এসে লাভ কি? অল্প বয়সী মেয়েরা লেখকদের প্রতি ভক্তিতে গদগদ হতে পারে, প্রেমেও পড়ে যেতে পারে, কিন্তু অমিতা তো সে অবস্থা নয়।
শুধু একটা ব্যাপার অমিতা লক্ষ্য করল, সকলের সঙ্গেই কথা বলে যাচ্ছেন লেখক, তবু একটু যেন আলগা আলগা ভাব, যেন ভিতরে ভিতরে মানুষটা উদাসীন। অমিতা যে কিছু না বলে চুপ করে বসে আছে, জন্য কোনো প্রশ্ন করলেন না। শুধু দু একবার অমিতার সঙ্গে চোখাচোখি হতে তার চোখে যেন একটা কৌতুকের ঝিলিক ফুটে উঠল, যেন তিনি অমিতার অস্বস্তিটা উপভোগ করছেন। ঘণ্টাখানেক পরে উঠে পড়ল অমিতা। লেখক তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে এসে মৃদু কণ্ঠে বললেন, আবার আসবেন? অমিতা ঠিকই করে ফেলেছে, আর আসবে না। একটা কোনো আকর্ষণীয় লেখা পড়লে কারোর সঙ্গে তা নিয়ে আলোচনা করতে খুব ইচ্ছে করে, কিন্তু আর যার সঙ্গেই হোক, লেখকের সঙ্গে আলোচনা করা যায় না সে বিষয়ে। ওখানে একজন লোক ওই লেখকের একটা গল্প নিয়ে টিভি সিরিয়াল বানাবে বলে দু একটা চরিত্র নিয়ে কথা বলছিল। গল্পটা অমিতার পড়া, বেশ মনের দাগ কেটেছিল, কিন্তু স্বয়ং লেখক লাজুক হেসে বললেন, অনেকদিন আগে লেখা তো, গল্পটা আমার মনে নেই ভালো করে। অমিতার এই ক্ষুদ্র ও ব্যর্থ অ্যাডভেঞ্চারটার কথা বাড়ির কেউই জানল না। অমিতা ভাবল, ওই লেখকটির সামনাসামনি গিয়ে একজন সাধারণ মানুষ হিসেবে তাকে দেখবার পরও কি তার লেখা পড়তে ভালো লাগবে তার? পত্রিকায় বিজ্ঞাপন দেখে ওর একটা নতুন বই কিনে আনলো। কিছুটা পড়বার পর লেখকের কথা আর মনেই রইল না। কাহিনীর চরিত্রগুলি তার কাছে জীবন্ত এবং বাস্তব, বিশেষত প্রধান মহিলা চরিত্রটি যেন অমিতারই মনের কথা বলে যাচ্ছে। অমিতার সঙ্গে একাত্ম হয়ে গল্পের পুরুষটির সঙ্গে বোঝাপড়া করতে পারে। অনেকদিন পর সুপর্ণা এসেছে। জোজো বাড়িতে নেই। অমিতার সঙ্গেই গল্প করে গেল কিছুক্ষণ। মাথার চুল ছোট করে ছাঁটা, জিন্স আর টি শার্ট পরা। আজকাল একে বলে ইউনিসেক্স পোশাক। এতে অমিতার কোনো আপত্তি নেই। শাড়ি ব্লাউজ পরতে সময়ও লাগে বেশি, গ্রামে বাসে ঘোরাঘুরি করবার সময় অসুবিধে। অমিতার ঠাকুমা দিদিমারা ব্লাউজের বদলে সেমিজ পরতেন। তার আগে মহিলারা শাড়ির নিচে সায়া সেমিজ কিছুই পরতেন না। মেয়েদের পোশাক অনবরত বদলায়। দিল্লিতে বয়স্কা মহিলারাও সালোয়ার কামিজ পরে। একটা ইংরেজি কাগজে কাজ করে সুপর্ণা। ওর সঙ্গে ইংরেজি বই নিয়ে কথা হয়। বাংলা বেশ ভালোই বলে সুপর্ণা, কিন্তু বাংলা বই পড়ে না। সুপর্ণা মেয়ে নকরির লেখা দ্য ফ্যামিজ রোড নামে একটা উপন্যাস নিয়ে কথা বলছিল। অমিতার মাথার মধ্যে সদ্য শেষ করা বাংলা উপন্যাসটাই গজগজ করছে। সে প্রায় মরিয়া হয়ে সুপর্ণার সঙ্গে ওই উপন্যাসটার বিষয় নিয়ে আলোচনা করতে চাইল। বইটা নিয়ে এসে সে বলল, হ্যাঁ, তুমি অনিমেষ রায়চৌধুরীর লেখা পড়েছ? বইটা হাতেও নিল না সুপর্ণা। একবার মাত্র চোখ বুলিয়ে সে বলল, না আন্টি, আমার বাংলা বই পড়া হয়ে ওঠে না। অমিতা জিজ্ঞেস করল, কেন কেন পড়ো না? তুমি তো ভালোই বাংলা জানো। ইংরেজি কাগজে কাজ করলে বুঝি বাংলা পড়তে নেই? সুপর্ণা হেসে বলল, সেরকম কোনো নিয়ম নেই। আমার কলিগরা তো কেউ কেউ পড়ে, আমি পড়ি না। মানে বাংলা লেখার ঠিক কোনো স্ট্যান্ডার্ড নেই। অমিতা এবার খানিকটা উগ্রভাবে বলল, কি করে জানলে, যদি তুমি না পড়ে থাকো? আচ্ছা, এখনকার লেখার কথা না হয় বাদ দিচ্ছি, তুমি সুকুমার রায়ের কবিতা পড়েছ? একটা মুখস্থ বলতে পারো? সতীনাথ ভাদুড়ী নোড়াই চরিত মানুষের নাম শুনেছ? সেই লেখার চেয়ে দ্য ফ্যামিজ রোডকে কেউ বেশি ভালো বললে আমি মনে করি সে পাগল। সুপর্ণা কৌতুকের সঙ্গে কয়েক মুহূর্ত চেয়ে রইল অমিতার দিকে। তারপর দু কান ঝাঁকিয়ে বলল, হতে পারে, হতে পারে আন্টি, আমি ট্রাই করে দেখব। কি নাম বললেন বইটার? এতখানি উত্তেজিত হওয়া অমিতাকে মানায় না। সে লজ্জা পেয়ে গেল। প্রসঙ্গ বদলে অনেক ভালো ভালো কথা বলল সুপর্ণার সঙ্গে। জোর করে নতুন গুড়ে সন্দেশ খাওয়ালো। সুপর্ণা হয়তো তার পুত্রবধূ হবে, খুব ভালো মানাবে। ওরা দুজনেই বাংলা পড়বে না,
অমিতার নাতি নাতনিরাও বাংলা পড়বে না কেউ, ওরা বাংলা থেকে হারিয়ে যাবে। সেটা কি বাংলার ক্ষতি নাকি ওদের ক্ষতি? বাংলা হারিয়ে তার বদলে কি পাবে ওরা? সে আর যাই হোক, যে কটা দিন ওদের সঙ্গে থাকবে অমিতা, সেই সময়টায় তার ভালো লাগার অনুভূতি বিনিময় করতে পারবে না এদের সঙ্গে। দুঃখ সেটাই, এবং সে দুঃখ তার নিজস্ব। আজ একটু বেশি রাত করেই ফিরেছে সুবিমল। খাওয়ার আগে হুইস্কি নিয়ে বসেও সে অফিসের কাগজপত্র দেখে। আজ আচমকা অমিতাকে ডেকে জিজ্ঞেস করল, তুমি অসিত দাশগুপ্ত নামে কারুকে চেনো? অমিতা বলল, অসিত? হ্যাঁ, আমাদের সঙ্গে কলেজে পড়তো। কাগজ থেকে চোখ না তুলে সুবিমল বলল, খুব ভাবটাপ ছিল তোমার সঙ্গে? না, সেরকম কিছু না, এমনি কফি হাউসে আড্ডা দিতাম। কদিন ধরে আসছে আমার অফিসে, তোমার কথা বলছে, এমন একটা ভাব দেখাচ্ছে যেন তোমার সঙ্গে খুবই ঘনিষ্ঠতা ছিল। বিয়ে টিয়ে করতে চেয়েছিল নাকি তোমাকে? যা, কি যে বলো, চাইলেই বা কে পাত্তা দিত ওকে? সেরকম কিছুই হয়নি। অনেকদিন বোম্বেতে ছিল, এখন যে কলকাতায় চলে এসেছে তা জানো? জানি, এর মধ্যে টেলিফোন করেছিল একদিন। এখন একটা অর্ডার সাপ্লাই কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে, আমাদের অফিসের কন্ট্রাক্ট চায়। তোমার সঙ্গে পরিচয়ের সূত্র ধরে এসেছে আমার কাছে। তা তুমি কি বলো? আমি কি বলবো, খোঁজ খবর নিয়ে দেখেছি ওর অবস্থা বিশেষ সুবিধের নয়। বোম্বেতে কিছু একটা গোলমাল করে এসেছে, একটু শেডি ক্যারেক্টার। আমাদের অফিসের কাজটা না পেলে ও খুবই মুশকিলে পড়বে, তাই তোমাকে জিজ্ঞেস করছি। তোমাদের অফিসের ব্যাপারে আমি কোনোদিনই কি মতামত দিয়েছি? তোমার সঙ্গে ভাবছিল, এখনো যদি কোনো দুর্বলতা থাকে। দুর্বলতা? দুর্বলতা আবার কি? না, তোমাকে এর মধ্যে ফোনও করেছিল, আমাকে বলনি তো? বলিনি মানে, এরকম কত ফোনই তো আসে, সব কি তোমাকে বলি নাকি তোমার শোনবার সময় আছে? ফোন করেছিল, তার মানে এখনো তোমার সঙ্গে সম্পর্ক আছে? সেটাও কি আমার জানবার কথা নয়? কিচ্ছু সম্পর্ক নেই, তবু কেউ যদি নিজে থেকে ফোন করে। তুমি বললে আমি ওকে কাজটা দিতে পারি, আমার পার্টনার তাতে আপত্তি করবে না, যদিও কিছুটা বেনিয়ম করতে হবে। তা করবে কেন? তুমি যা ভালো বুঝবে তাই করো, আমি কিছুই বলবো না। এবারে কাগজ থেকে চোখ তুলে অমিতার দিকে কয়েক মুহূর্ত বিচিত্রভাবে চেয়ে থেকে সুবিমল বলল, জোর দিয়ে নাও বলতে পারছো না? ওল্ড ক্লেম। অমিতা আহতভাবে বলল, তুমি বুঝি আমার কথা বিশ্বাস করছো না? উঠে দাঁড়িয়ে সুবিমল খানিকটা ঝাঁঝালো গলায় বলল, খাবারের ব্যবস্থা করো। অফিসে এসে একজন আমার স্ত্রীর নাম করে আই ডিটেস্ট ইট। তারপর আর কোনো কথাই শুনল না সুবিমল। বিছানায় শুয়ে একটাও কথা বলল না। কিন্তু ঠিক 4 মিনিট পরে শুরু হলো নাক ডাকা। ঠায় চোখ মেলে জেগে রইল অমিতা, কিন্তু বুকটা ধড়াস ধড়াস করছে। এ কি হলো? এইভাবেই ভুল বোঝাবুঝি শুরু হয়? কোন অতীত থেকে উঠে এসেছে অসিত, তার প্রতি অমিতার বিন্দুমাত্র দুর্বলতা নেই, তবু কিছু একটা সন্দেহ করছে তার স্বামী। অমিতাও ঠিক মতন বোঝাতে পারেনি, তার ভাষা ঠিক হয়নি। প্রথম থেকেই হাসতে হাসতে উড়িয়ে দেওয়া উচিত ছিল। অসিত ফোন করেছিল, কিন্তু তার উত্তরে অমিতা কি বলেছিল তা তো জানে না সুবিমল। জানলেও কি ভুল বুঝতো? অমিতা উত্তরটা সুবিমলকে বলেনি, কিন্তু তার মনে লেগেছিল তার কাছে কোনো ফোন এলে তার জন্য কৈফিয়ত দিতে হবে। এতদিন পরে কি সুবিমলের ঈর্ষা হয়েছে? এটা হাসিরও ব্যাপার।
স্বামী স্ত্রীর মধ্যে কোনো শারীরিক সম্পর্ক নেই, সারাদিনে কটাই বা কথা হয়। তার মধ্যেও ঈর্ষা, তাও অসিতের মতো তুচ্ছ একজনকে নিয়ে। সকালবেলাতেও সুবিমল গম্ভীর। অমিতা কোনো দোষ করেনি বলে তার মনের মধ্যে অভিমান জমেছে। সেও সহজ হতে পারছে না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে শেষ পর্যন্ত একজনকে ক্ষমা চাইতেই হয়, কিন্তু ঝগড়া তো হয়নি, ক্ষমা চাইবে কে? সুবিমলের উৎকট গাম্ভীর্য দেখে মনে হলো শুধু অসিতের প্রসঙ্গই নয়, যেন আরো কিছু ব্যাপার আছে। সেই আরো কিছুকে আড়াল করবার জন্যই যেন হঠাৎ অসিতের কথা তুলল সুবিমল। আর কি হতে পারে? সেই কথা বলছে না কেন সুবিমল? দুপুরবেলা অফিস থেকে সুবিমলের সেক্রেটারি ফোন করে জানিয়ে দিল বিশেষ কোনো কাজে সন্ধ্যের ফ্লাইটে সাহেবকে দিল্লি যেতে হবে, বাড়ি ফেরবার সময় হবে না। একটু পরে ড্রাইভার এসে জামা কাপড়ের সুটকেসটা নিয়ে যাবে। হঠাৎ দিল্লি মুম্বাই যাওয়া নতুন কিছু নয়, কিন্তু সুবিমল সেটা নিজে জানাতে পারল না অমিতাকে। সে এতই ব্যস্ত, কিংবা সে অমিতার সঙ্গে সরাসরি কথা বলবে না। অমিতার চোখ জ্বালা করে এলো। এসব কি হচ্ছে? ক্রমশ ফাটল বাড়বে। কোন কাঁটা ঢুকেছে সুবিমলের মনের মধ্যে? সুবিমল যে এতবার বাইরে যায়, সবই কি অফিসের কাজে? অমিতার মনে মাঝে মাঝে এই প্রশ্ন জাগে, কিন্তু মুখ ফুটে জিজ্ঞেস করতে পারে না। জোজো বাড়িতে নেই, অমিতা একা। একসময় সে একেবারে অধীর হয়ে পড়ল। ফোন করলো স্বামীর অফিসে। সেক্রেটারি জানালো সাহেব নেই, তাকে যেতে হয়েছে রাইটার্স বিল্ডিং এ। কিন্তু এক্ষুনি যে একবার সুবিমলের সঙ্গে তার দেখা করা দরকার। কিন্তু কি করে তা হবে? ঝোঁকের মাথায় বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরল অমিতা। স্বামীর অফিসে সে কোনো দিনই যায়নি। একটা অনুচ্চারিত নিষেধও যেন আছে। অমিতা যাদবপুরের দিকে চলে এলো। সেই পুরো বাড়িটার কাছে এসে ছেড়ে দিল ট্যাক্সি। একটা বাজ পড়া মোহরা গাছের মতন দাঁড়িয়ে আছে বাড়িটা। এটা ভেঙে ফেলে আবার কেউ একটা নতুন বাড়ি বানাতে চায় না? এইরকম অবস্থাতেই থাকবে? এই বাড়িটা ছিল অশোক আর উর্মিলার। ভুল বোঝাবুঝি আর প্রচন্ড অভিমান নিয়ে ওরা দূরে সরে গেছে। অহংয়ের সংঘর্ষে পুড়ে গেছে এই সংসার। অথচ ভালোবাসা তো ছিল। কোথায় গেল সেই ভালোবাসা? অশোক আর উর্মিলা, তোমরা কোথায়? যারা ধৈর্য নিয়ে গল্পটি শুনলেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো এবং আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের কেমন লাগছে তা জানবার অপেক্ষায় রইলাম। আপনারা অনেকে নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং ধন্যবাদ আপনাদেরকে। কারণ আপনাদের সাথে থাকা, আপনাদের মতামত আমার কাছে অনেক অর্থ রাখে, অনেক গুরুত্বপূর্ণ। সবাই খুব ভালো থাকুন এবং অনুরোধ রইল সবাইকে নোটিফিকেশান অন রেখে সাথে যুক্ত থাকার। সাধারণত দুপুর 2টোর সময় গল্প প্রকাশ করছি এবং কিছু কিছু ক্ষেত্রে রাত 10টা থেকে 10:30টার মধ্যে আমার চ্যানেলে গল্প প্রকাশিত হচ্ছে। অবশ্যই চোখ রাখুন, সাথে থাকুন এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে শুনতে থাকার।